সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিত্যানন্দ গাইন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ। আজ বিকাশ মনোবিজ্ঞানের তৃতীয় ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিক আর্লি অ্যাডাল্টহুড। আর্লি অ্যাডাল্টহুড আমাদের সিলেবাসের 2 নম্বর চ্যাপ্টারে আছে। তো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি শিখব। আজকের ক্লাসে আমরা জানবো বিভিন্ন বিকাশমূলক কাজ, বিয়ে এবং বিয়ের সাথে অভিযোজনমূলক যে সমস্ত বিষয়াদি আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। লেটস গো। ডেভেলপমেন্টাল টাস্ক ইন আর্লি অ্যাডাল্টহুড। আর্লি অ্যাডাল্টহুডে আমাদের যে ধরনের বিকাশমূলক কাজ করতে হয় তার মধ্যে অন্যতম সিলেক্টিং এ মেট, অর্থাৎ জীবনসঙ্গী নির্বাচন করতে হয়, সামাজিক রোল প্লে করতে হবে পুরুষ অথবা নারী হিসেবে, লার্নিং টু লিভ উইথ এ ম্যারেজ পার্টনার, বিবাহিত সঙ্গিনীর সঙ্গে বা সঙ্গীর সাথে জীবন অতিবাহিত করার কৌশল শিখতে হয়, স্টার্টিং এ লাইফ, স্টার্টিং এ ফ্যামিলি লাইফ আমরা শুরু করি এই আর্লি অ্যাডাল্টহুডে। রিয়ারিং চিলড্রেন, বাচ্চা লালন পালন, তাদেরকে বড় করা, শিক্ষিত করা, মানুষের মতো মানুষ করা, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা, এগুলো আমাদের আর্লি অ্যাডাল্টহুডে করতে হয়। ম্যানেজিং এ হোম, গৃহস্থলীর ব্যবস্থাপনার কাজ করতে হয় এবং অবশ্যই কোনো না কোনো পেশার সাথে জড়িত থেকে আমাদের অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হয়। এই আর্লি অ্যাডাল্টহুডে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি টেকিং ওয়ান সিভিক রেসপন্সিবিলিটি, অর্থাৎ নাগরিক হিসেবে মানুষের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্বগুলো এই বয়সে নিতে হয়। এবং সবশেষে ফাইন্ডিং এ কনজিনিয়াল সোশ্যাল গ্রুপ, নিজেদের মতাদর্শের সমান চিন্তা চেতনার মানুষদের নিয়ে একটি সামাজিক দল এই অ্যাডাল্টহুডে মানুষ গড়ে তোলে। আর্লি অ্যাডাল্টহুডে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের একটি বড় অধ্যায় বিবাহ। বিয়ে কখনো দুটি মানুষের মধ্যে হয় না, এই দুটি মানুষের সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের লোকজন, সবার মধ্যে একটি বন্ধন তৈরি হয় এই বিয়ের মাধ্যমে। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, সেটি বিয়ে বিভিন্ন কালচারে বিভিন্ন রকমের হতে পারে। এক এক কালচারে বিয়ের সংজ্ঞা এক এক রকমের, কিন্তু একটি জিনিস আমাদের কমন বিষয় বিয়ের মধ্যে থাকে, সেটি ইন্টিমেট রিলেশনশিপ অ্যান্ড সেক্সুয়ালিটি, অর্থাৎ এই বিষয়ের মধ্যে প্রায় সব বিয়েতেই কমন বিষয়টি দেখা যায়, যৌনতা এবং অন্তরঙ্গতা। এটি সব বিয়ের মধ্যেই থাকবে। বিয়ে যে কালচারে যেমনই হোক না কেন, যেভাবেই হোক না কেন, তোমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ, 3টি ভিন্ন ধর্মের বিয়ের ফটোগ্রাফ তোমাদের জন্য আমি এখানে রেখেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 3জনেই খুব অন্তরঙ্গ ভাবে গাঁটছড়া বেঁধেছে, কেউ আংটি বদলের মাধ্যমে, কেউ হাত ধরাধরি করে গির্জায় গিয়ে, আবার কেউ অগ্নি সাক্ষী রেখে। বিষয় মোটামুটি কমন, যদিও বিয়ের ধরন বা বিয়ের আনুষ্ঠানিকতা এক এক কালচারে এক এক রকমের হয়ে থাকে,
তবুও মোটামুটি বিয়ের উদ্দেশ্য প্রায় সব কালচারেই একই রকম। বিয়ের ক্ষেত্রে প্রথম এবং গুরুত্বপূর্ণ শর্ত মেট সিলেকশন, অর্থাৎ কাকে আমি বিয়ে করব, কে আমার জীবন সঙ্গী হবে। এই মেট সিলেকশনের উপরে আমাদের জীবনের সুখী হওয়া বা অসুখী হওয়ার অনেকাংশে নির্ভরশীল। এই কারণে মেট সিলেকশনকে বলা হচ্ছে কি টু আনলকিং এ হ্যাপি ম্যারেজ। একটি সুখী বিবাহিত জীবনের চাবিকাঠি হলো মেট সিলেকশন বা সঙ্গী নির্বাচন। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রধানত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। একটি অ্যাভেলেবিলিটি অফ, একটি এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশন, এবং আরেকটি অ্যাট্রাকটিভনেস। এই তিনটি বিষয়ের সমন্বয়ে একজন ব্যক্তি তার পার্টনারকে সিলেক্ট করে। তো আমরা দেখি যে অ্যাভেলেবিলিটি অফ ইন্টারাকশন এখানে কি বোঝাচ্ছে। এখানে যেটা বোঝাচ্ছে সেটি যে একজন মানুষ যদি এক্সপ্রেসিভ হয় তাহলে সে এমন কাউকে বেছে নিবে যেটি তার মতো। কেউ যদি ইন্ট্রোভার্ট হয় তাহলে তার লাইফ পার্টনার হিসেবে সে ইন্ট্রোভার্ট কাউকে খুঁজে নেবে। কেউ যদি এক্সট্রোভার্ট হয় সেক্ষেত্রে সেও গুরুত্ব দিবে এক্সট্রোভার্ট কাউকে তার জীবন সঙ্গী করতে। কারণ বিপরীত চরিত্রের লোকজন যদি একত্রিত হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে বৈবাহিক অভিযোজনের সমস্যা সৃষ্টি হয়। এলিজিবিলিটি বা যোগ্যতা, যোগ্যতার ক্ষেত্রে বয়স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন আমাদের কালচারে নারীরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের চেয়ে বয়স্ক পুরুষদেরকে বিয়ে করে। রিলিজিয়াস ভ্যালুস, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষাগত যোগ্যতা বা ফ্যামিলি স্ট্যাটাস, এগুলোও কিন্তু মেট সিলেকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আছে অ্যাট্রাকটিভনেস। একজন আরেকজনকে পছন্দ করার ক্ষেত্রে শারীরিক সৌন্দর্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক। শারীরিক সৌন্দর্য, দক্ষতা, ব্যক্তিত্বের ধরন, সামাজিক মর্যাদা, একজন ব্যক্তির জীবনের লক্ষ্য, রাজনৈতিক আইডিওলজি, এই সব কিছু মিলিয়ে একজন আরেকজনকে আকর্ষণ করতে পারে। তাহলে আমরা দেখছি যে অ্যাট্রাকশন, এলিজিবিলিটি এবং অ্যাট্রাকটিভনেস, এই তিনটি বিষয় মিলিয়েই আমাদের বিয়ে ক্ষেত্রে মেট সিলেকশনের কাজটি হয়ে থাকে। এখন আমরা আরো কিছু বিষয় এর সাথে জড়িত আছে মেট সিলেকশনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নিই। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে সিরিয়াসনেস অর লাইটনেস অফ পার্সোনালিটি। যে আমি যাকে পছন্দ করব তার পার্সোনালিটি কি একটু সিরিয়াস বা গম্ভীর ধরনের, নাকি একটু উদাসীন, হাস্যোজ্জ্বল, বেশি সিরিয়াস না, এরকম কেউ। ইন্টারেস্ট এন্ড হবিস, যদি দুজনের আগ্রহ এবং শখ একই রকমের হয় তাহলে পার্সোনাল সহযোগিতা হতে পারে। ডিজায়ার ফর অ্যাচিভমেন্ট, যদি দুজনেরই জীবনের প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য এক ধরনের হয় সেক্ষেত্রে পার্টনার সিলেকশনে এটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। আরেকটি বিষয় খুব খেয়াল রাখতে হবে, সেটি আমি যাকে পছন্দ করতে চাচ্ছি সে কি খুঁতখুঁতে নাকি আন্তরিক, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যদি যাকে আমি পছন্দ করতে যাচ্ছি সে যদি খুব খুঁতখুঁতে হয় আর আমি যদি অতটা খুঁতখুঁতে না হই, তাহলে এরকম একটি অসামঞ্জস্যপূর্ণতার যদি দেখা যায় সেক্ষেত্রে মেট সিলেকশনে সমস্যা হতে পারে, বা এই ধরনের মেট সিলেকশন না করাই ভালো। এক রকমের পছন্দ, একই রকমের চারিত্রিক বৈশিষ্ট্য, একই রকমের চিন্তা চেতনা, একই রকমের শখ, একই রকমের জীবনে অ্যাচিভমেন্টের ইচ্ছা, এই ধরনের
লোকজন মেট সিলেকশনের জন্য খুবই উপযোগী হয়। এরপরে আসি আমরা মেরিটাল অ্যাডজাস্টমেন্ট। দেখো, মেরিটাল অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনে তাদের ডিকশনারি অফ সাইকোলজিতে বলছে, marital adjustment is the process by which married couples attain mutual gratification and achieve common goals। অর্থাৎ বৈবাহিক অভিযোজনে পারস্পরিক পরিতৃপ্তি এবং একই লক্ষ্য অর্জনকে বলা হচ্ছে ম্যারিটাল অ্যাডজাস্টমেন্ট। ছবিটার দিকে একটু ভালো করে খেয়াল করো। দুইজন মানুষ লেকের পাড়ে বসে আছে, একজন পেপার নিয়ে ব্যস্ত, আর একজনের সেটি ভালো লাগছে না। তো এখানে যে দুই ধরনের মানুষ, তারা কি করে নিজেদের মধ্যে সম্পর্কটাকে টিকিয়ে রাখবে, সেই বিষয়গুলোই আমরা আস্তে আস্তে একটু জানার চেষ্টা করি। কন্ডিশনস অফ ম্যারিটাল অ্যাডজাস্টমেন্ট, বৈবাহিক অভিযোজনের শর্তসমূহ। এখন আমরা কিছু বিষয় দেখব যেগুলো বৈবাহিক অভিযোজনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন লিমিটেড প্রিপারেশন ফর ম্যারেজ। লিমিটেড প্রিপারেশন ফর ম্যারেজ বলতে যে বিয়ের জন্য তার যথেষ্ট প্রস্তুতি নেই, সেরকম অবস্থায় যদি হুট করে বিয়ে হয়ে যায় কারো, সেটি কিন্তু বৈবাহিক অভিযোজনে সমস্যা সৃষ্টি করবে। রোলস ইন ম্যারেজ। রোলস ইন ম্যারেজ, স্বামী স্ত্রীর কি ভূমিকা হবে, একে অপরকে কেমন সহযোগিতা করবে, কার কি দায় দায়িত্ব, বিষয়গুলো সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট কারো না থাকে, সেক্ষেত্রে এটি বৈবাহিক অভিযোজনে সমস্যা সৃষ্টি করতে পারে। আর্লি ম্যারেজ, যদি খুব অল্প বয়সে বিয়ে হয়, তার যদি আয় রোজগারের না হয়, সে যদি অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হয়, এবং এই অল্প অবস্থায় বা ছাত্র জীবনে বিয়ে হলে তখন সন্তান সন্ততি যদি জন্ম নেয়, তাহলে নতুন করে আরেকটি ঝামেলার সৃষ্টি হয়, যা তাদের বৈবাহিক জীবনের সুখকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। আনরিয়ালিস্টিক কনসেপ্টস অফ ম্যারেজ, বিবাহ সম্পর্কে অবাস্তব ধারণা। বিবাহ সম্পর্কে অবিবাহিত লোকজনের মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনা বা ধারণা থাকে, যেগুলি বিয়ের পরে এসে নাও মিলতে পারে। এবং সেই যে রঙিন স্বপ্ন, সেই রঙিন স্বপ্ন যখন বাস্তবতায় ফিকে হয়ে আসে, তখনই শুরু হয় ম্যারিটাল অ্যাডজাস্টমেন্টের সমস্যা। এরপর আছে মিক্সড ম্যারেজ। যদি অসবর্ণে বিয়ে হয়, দুজন ভিন্ন ধর্মের মানুষের বিয়ে, সেক্ষেত্রে দেখা গেছে যে ধর্ম পালনে বা বাচ্চার নামকরণে বাচ্চা কোন ধর্মের অনুসারী হবে, এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। শর্ট এন্ড কোর্টশিপ, খুব অল্প দিনের চেনা জানা, সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ, দু একদিন দেখা সাক্ষাৎ, তারপরে হুট করে বিয়ে হয়ে গেল। এই যে একজন আরেকজনকে বেশি দিন না চিনে না জেনে অল্প পরিচয়ের মধ্যে যখন একটি আবেগ তাদেরকে পরিচালিত করলো বিয়ের মতো এরকম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে, ভবিষ্যতে কিন্তু সেটি ভালো নাও হতে পারে। রোমান্টিক কনসেপ্টস অফ ম্যারেজ, বিয়ের ক্ষেত্রে বিয়ে নিয়ে আমাদের যে রোমান্টিক ধারণা, সেই রোমান্টিক ধারণা পরবর্তীতে যদি বাস্তবায়িত না হয়, তাহলে বিবাহোত্তর জীবনে সেটি অভিযোজনমূলক সমস্যা সৃষ্টি করতে পারে। ল্যাক অফ আইডেন্টিটি, আত্মপরিচিতির অভাব। এই আত্মপরিচিতির অভাব এটি বিয়ের অসন্তুষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আত্মপরিচিতির অভাব যত কম থাকবে, বৈবাহিক সন্তুষ্টি তত বেশি হবে। আর আত্মপরিচিতির অভাব যত প্রকট হবে, তত ম্যারিটাল অ্যাডজাস্টমেন্ট বা বৈবাহিক অভিযোজনে সমস্যা সৃষ্টি করবে। ইম্পর্টেন্ট স্টেজেস অফ ম্যারিটাল অ্যাডজাস্টমেন্ট,
অর্থাৎ বৈবাহিক অভিযোজনে আমাদের কি কি ক্ষেত্রে অভিযোজন করতে হয়। প্রথম অভিযোজন অ্যাডজাস্টমেন্ট উইথ মেট, অর্থাৎ সঙ্গিনীর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। সেক্সুয়াল অ্যাডজাস্টমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। ফিনান্সিয়াল অ্যাডজাস্টমেন্ট, অর্থনৈতিক অভিযোজন। ইনলস অ্যাডজাস্টমেন্ট, শ্বশুর শাশুড়িকে মানিয়ে চলা। প্যারেন্টহুড অ্যাডজাস্টমেন্ট, বাবা মা হওয়া এবং সেই অনুযায়ী নিজেদের শখ, নিজেদের কেরিয়ার সবকিছুর মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা। তো আসো এখন আমরা বিস্তারিত জেনে নেই। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অ্যাডজাস্টমেন্ট টু মেট, কোন কোন বিষয় মেট অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। কনসেপ্টস অফ অ্যান আইডিয়াল মেট। আইডিয়াল মেট মানে স্বপ্নে দেখা রাজকন্যা বা স্বপ্নের রাজপুত্র, এরকম চিন্তা চেতনা সাথে এই বাস্তবিক জগতের মিল নাও থাকতে পারে। এরপরে ফুলফিলমেন্ট অফ নিডস, স্বামী স্ত্রী যদি একে অপরের অভাবটা বোঝে এবং সেই অনুযায়ী যদি তারা একে অপরকে সহযোগিতা করে তাহলে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। আর যদি সহযোগিতা না করতে চায় বা সম্ভব না হয় সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টে সমস্যা হতে পারে। সিমিলারিটি অফ ব্যাকগ্রাউন্ড, যদি একই ব্যাকগ্রাউন্ডের লোকের সাথে বিয়ে হয় তাহলে তাদের মধ্যে মেট অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। আর যদি ভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে বিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু মেরিটাল অ্যাডজাস্টমেন্টে সমস্যা হতে পারে। কমন ইন্টারেস্ট, যদি দুজনই একই বিষয়ে আগ্রহী হয়, একে সহযোগিতা করতে চায়, একজন আরেকজনের দুঃখের সাথী হতে চায়, সেক্ষেত্রে মেট অ্যাডজাস্টমেন্ট ভালো হয়। চেঞ্জেস ইন লাইফ প্যাটার্ন, বিয়ের পরে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে। প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্ত অভ্যাসগুলো বিবাহ পূর্ববর্তী সময়ে ছিল সেগুলোকে পরিবর্তন করে নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিতে হয়। এই খাপ খাওয়ানোটা যত দ্রুত সম্ভব হবে তত মেট অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। এখন আমরা আসি সেক্সুয়াল অ্যাডজাস্টমেন্ট বা যৌনতার অভিযোজন। মানুষের জীবনের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই যৌন অভিযোজনের ব্যর্থতা দাম্পত্য কলহ ও অশান্তির সৃষ্টি করে। তাহলে এখন আমরা দেখে নিই যে কি কি ফ্যাক্টরস যৌন অভিযোজনের সাথে জড়িত। প্রথমত, অ্যাটিটিউড টুয়ার্ডস সেক্স, যৌন বাসনার প্রতি মনোভাব। শৈশবে ছেলে মেয়ে যৌন বিষয় সম্পর্কে যেরকম জ্ঞান অর্জন করবে পরবর্তী বয়সে সেই রকম মনোভাব পোষণ করবে। যদি শৈশবে যৌন বিষয় সম্পর্কে বিরূপ মনোভাব হয় তাহলে ভবিষ্যতে তার সেক্সুয়াল অ্যাডজাস্টমেন্টে সমস্যা তৈরি করতে পারে। পাস্ট সেক্সুয়াল এক্সপেরিয়েন্স, অর্থাৎ অতীত যৌনতার অভিজ্ঞতা। যদি অতীতে তার যৌনতার অভিজ্ঞতা খুবই তিক্ত হয়, বেদনাদায়ক হয়, কষ্টদায়ক হয়, ভয়ের হয়, সেক্ষেত্রে সেক্সুয়াল অ্যাডজাস্টমেন্টে সমস্যা হতে পারে। যৌন প্রবৃত্তি, যৌন প্রবৃত্তি মহিলাদের তুলনায় পুরুষদের অল্প বয়সে সূচিত হয় এবং এটির গতি প্রকৃতি খুব বেশি হেরফের হয় না। তবে নারীদের ক্ষেত্রে মাসিক স্রাবজনিত কারণে এই যৌনতার আগ্রহ ওঠানামা করে। যদি এই বিষয়টি তার সঙ্গী বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী তার বাসনার পরিতৃপ্তি ঘটাতে পারেন তাহলে যৌন অভিযোজনে এটি খুব সহায়ক হবে। আর্লি ম্যারিটাল সেক্সুয়াল এক্সপেরিয়েন্স,
বিবাহিত জীবনের সূচনায় অর্জিত যৌন অভিজ্ঞতা। বিবাহ পরবর্তী প্রথম কয়েক বছর নবদম্পতিরা যৌন সম্ভোগে এত বেশি মোহাচ্ছন্ন হয়ে পড়েন যে শেষ পর্যায়ে সুষ্ঠু অভিযোজনে কঠিন হয়ে ওঠে, এমনকি সেটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে। অ্যাটিটিউড টুয়ার্ডস ইউজ অফ কন্ট্রাসেপটিভ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কেমন হবে সেটি নিয়ে কিন্তু দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্ট করার জন্য দুজন আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। ইফেক্টস অফ ভ্যাসেক্টমি। ভ্যাসেক্টমি হলো অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষদের বন্ধ্যাকরণ প্রক্রিয়া। এক্ষেত্রে সুবিধা হলো যে যৌন কার্যক্রম সবকিছু চালু থাকবে, তবে বাচ্চা জন্মদানের সক্ষমতা পুরুষটি হারাবে। এরকম পরিস্থিতিতে স্ত্রী যদি ভ্যাসেক্টমি করার জন্য চাপ দেন, তাহলে সেটি বিরোধের বা সমস্যার সৃষ্টি করতে পারে। অর্থাৎ পুরুষ ভাবতে পারে এই ভ্যাসেক্টমি করলে তার পৌরুষ নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এইসব বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে মাথায় রাখতে হবে, তাহলেই সেক্সুয়াল অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। এখন আমরা আসবো ফিনান্সিয়াল অ্যাডজাস্টমেন্ট, অর্থনৈতিক উপযোজন। মানুষের জীবনে অর্থ ছাড়া স্বাভাবিক জীবনযাপন করা আসলেই খুব কঠিন এবং বাস্তবিক অর্থে অসম্ভব। যখন সংসারে অভাব আসবে, তখন দুজনের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন হবে, ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঝগড়াঝাঁটি, মেজাজ ইত্যাদি রকমের সমস্যা তৈরি হবে। এই ফিনান্সিয়াল অ্যাডজাস্টমেন্টের সমস্যাটা কখন হয়? যখন দেখা যাচ্ছে স্বামী স্ত্রী সন্তান গ্রহণের পূর্বে দুজন চাকরি করে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। হঠাৎ করে স্ত্রীর বাচ্চা নেওয়ার কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি নিতে হলো এবং তখন সে স্বামীর উপর নির্ভরশীল হয়ে গেল। এই যে অনাকাঙ্ক্ষিত নির্ভরশীলতা, এটি তার মধ্যে কিন্তু একটি হতাশার জন্ম দিতে পারে এবং সেটা নিয়ে পরবর্তীতে অশান্তি তৈরি হতে পারে। আরেকটি বিষয় হলো সাংসারিক কাজের ক্ষেত্রে স্ত্রী যদি তার কাজের কিছুটা ভাগ স্বামীকে গ্রহণের জন্য প্রস্তাব দেয় এবং স্বামী যদি সেটি গ্রহণ না করে, যদি মনে করে যে না সংসারের সব কাজ শুধুমাত্র ওয়াইফের, আমি শুধু আয় করে আনবো, তাহলে কিন্তু সেক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে। হঠাৎ করে স্বামীর যদি চাকরি চলে যায় বা ব্যবসায় লস হয়, ক্ষতি হয়, সেক্ষেত্রে এই আর্থিক অভিযোজনটা প্রত্যেকের জন্যই আসলেই কঠিন হয়ে যায়। ইনলস অ্যাডজাস্টমেন্ট, শ্বশুর শাশুড়ির সাথে উপযোজন। কিছু বিষয় আছে যেগুলো ইনলস অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, যেমন স্টিরিওটাইপস। আমাদের একটি বদ্ধমূল ধারণা আছে যে শ্বশুর বাড়িতে শ্বশুর বা শাশুড়ি তারা যা বলবেন সেগুলো নবদম্পতিদের জন্য শিরোধার্য। এরূপ পরিস্থিতিতে নবদম্পতিরা এই বদ্ধমূল ধারণার উপর ভিত্তি করে যদি শ্বশুর শাশুড়ি তাদের উপরে অতিরিক্ত খবরদারি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই ইন-ল অ্যাডজাস্টমেন্টে সমস্যা হবে। ডিজায়ার ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার আকাঙ্ক্ষা। বিয়ের পরে স্বামী স্ত্রী তারা স্বাধীন জীবনযাপন করার ইচ্ছা পোষণ করতে পারে। তারা হয়তো শ্বশুর শাশুড়িকে ছেড়ে নতুন কোনো ফ্ল্যাটে ওঠার পরিকল্পনা করতে পারে এবং এই পরিকল্পনা বা এই যে স্বাধীন হয়ে যাওয়ার ইচ্ছা, এটি
ইন ল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারে। ফ্যামিলি কোহেসিভনেস, পারিবারিক সংশক্তি। স্বামী স্ত্রীর মধ্যে যদি একজনের আপত্তি সত্ত্বেও আরেকজন নিজ আত্মীয় স্বজনের পরিচর্যায় অনেক বেশি ব্যস্ত থাকেন এবং অর্থ খরচ করেন, এটি নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। সোশ্যাল মোবিলিটি বা সামাজিক মর্যাদার ক্রমোন্নতি। মা বাবা ও অন্যান্য আত্মীয় স্বজন যদি জানতে পারে যে ছেলে তার গরিব পিতামাতার পরিচয় শ্বশুর বাড়িতে দিতে চায় না, সেটি তাদের জন্য অত্যন্ত মনক্ষুণ্ণের কারণ হয় এবং পরবর্তীতে এটি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। কেয়ার অফ এল্ডারলি রিলেটিভস। কেয়ার অফ এল্ডারলি রিলেটিভস বৃদ্ধদের প্রতি সমাজের বিরূপ মনোভাব ও বিবাহিত সন্তানের জীবন সম্পূর্ণভাবে মা বাবার নিয়ন্ত্রণ মুক্ত হবে, এটি এরকম ধ্যান ধারণা থেকে একটি সমস্যার উদ্ভব হয়। অর্থাৎ এই বৃদ্ধ আত্মীয় স্বজনদেরকে যখন নেগলেক্ট করা শুরু হয়, তখন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে একটি আপত্তিজনক অবস্থার সৃষ্টি হয়, যেটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় পরবর্তীতে। ফিনান্সিয়াল সাপোর্ট অফ ইনলস। শ্বশুরালয়ের আত্মীয় স্বজনকে যদি অতিরিক্ত পরিমাণে আর্থিক সহযোগিতা করা শুরু হয়, সেটি সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে যারা যারা বা যে ফ্যাক্টরগুলো সমস্যা সৃষ্টি করে সেগুলো আমরা দেখলাম। এখন আমরা একটু দেখি যে কোন কোন ফ্যাক্টরগুলো শ্বশুরবাড়ির সাথে উপযোজনে বা শ্বশুর শাশুড়ির সাথে উপযোজনে সহায়ক। প্রথমত, অ্যাপ্রুভাল অফ দ্য ম্যারেজ বাই দ্য প্যারেন্টস অফ বোথ স্পাউস। অর্থাৎ ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে যদি দুই পক্ষের পিতামাতা সম্মতি থাকে, সেক্ষেত্রে ইন ল অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হয়। ইফ দ্য ম্যারেজ ইজ বিটুইন পার্সনস অফ দ্য সেম রিলিজিয়ন, যদি একই ধর্মের মানুষের মধ্যে বিয়ে হয়, তাহলে ইন-লস অ্যাডজাস্টমেন্ট ভালো হয়। ইফ দ্য ইন-লস হ্যাভ সিমিলার প্যাটার্নস অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস, দুই পক্ষের শ্বশুর যদি একই রকমের কাজ করেন, অর্থাৎ ছেলে পক্ষের শ্বশুর দেখা গেছে যে রাজনীতি করেন, মেয়ে পক্ষের তিনিও দেখা গেছে রাজনীতি করেন, তো এই যে দুইজন একই রকমের মানুষ, একই রকমের চিন্তা চেতনা, একই রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, তাদের মধ্যে কিন্তু যদি তাদের সন্তানদের বিয়ে হয়, সেক্ষেত্রে এই ইন-লস অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়। ইফ হাজব্যান্ডস এন্ড ওয়াইফ অ্যাকসেপ্ট ইচ আদার্স ফ্যামিলি অ্যাজ দেয়ার ওন, যদি স্বামী স্ত্রী প্রত্যেকে তাদের শ্বশুর বাড়ির পরিবারকে নিজের মনে করতে পারে, তাহলে ইন-লস অ্যাডজাস্টমেন্ট অবশ্যই ভালো। অর্থাৎ আপন করে নেওয়ার ক্ষমতা, দুটো পরিবারকে যখন কেউ আপন করে নিতে শিখবে, আপন করে নিতে চাইবে, তখনই ইন-লস অ্যাডজাস্টমেন্ট সুন্দর হবে। প্যারেন্টহুড অ্যাডজাস্টমেন্ট। দেখি প্যারেন্টহুড অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কি কি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করে। অ্যাটিটিউড টুয়ার্ডস প্রেগন্যান্সি, গর্ভধারণের প্রতি মনোভাব। অ্যাটিটিউড টুয়ার্ডস প্যারেন্টহুড, পিতামাতা তারা আসলে কেমন পিতামাতা হতে চায়। এজ অফ প্যারেন্টস, পিতামাতার বয়স, পিতামাতার বয়স কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, প্যারেন্টহুড অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার অফ চিলড্রেন। জেন্ডার অফ চিলড্রেন অর্থাৎ পিতামাতা যদি মনে মনে চিন্তা করে থাকেন যে আমাদের একটি কন্যা সন্তান দরকার, এবং যদি সন্তানটি কন্যাই হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট ভালো হয়। আবার অনেকের ইচ্ছা যে এবার তার একটি পুত্র সন্তান হোক, কিন্তু দেখা গেল যে কন্যা সন্তান জন্ম নিয়েছে, সেক্ষেত্রে এটি নিয়ে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। নাম্বার অফ চিলড্রেন, বাচ্চা কাচ্চার সংখ্যা যত বেশি হবে, প্যারেন্টাল অ্যাডজাস্টমেন্ট তত বেশি কঠিন হয়ে যাবে। আর ছেলে মেয়ের সংখ্যা যত কম হবে, যত পরিকল্পিত হবে পরিবার, তত
এই প্যারেন্টহুড অ্যাডজাস্টমেন্ট ভালো হয়। প্যারেন্টাল ড্রিম চাইল্ড এক্সপেকটেশন, অনেকে যে স্বপ্নের মতো রাজকন্যা বা স্বপ্নের মতো রাজপুত্র প্রত্যাশা করেন যে আমার বাচ্চাটি হবে ধবধবে সাদা রঙের, এরকম চিন্তা চেতনা থেকে যদি বাচ্চা তাদের মনের মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু প্যারেন্টহুডে সমস্যা তৈরি করতে পারে। এবং প্যারেন্টহুড অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার দ্য চাইল্ডস টেম্পারামেন্ট, অর্থাৎ বাচ্চা কত দুষ্টু না শান্ত, পড়ালেখায় মনোযোগী না অমনোযোগী। যদি বাচ্চা দুষ্টু হয়, খুব পড়ালেখায় অমনোযোগী হয়, ভাঙচুর করে, বন্ধুদের সাথে মারামারি করে, এরকম বাচ্চার পরিবারের পিতামাতার মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু যদি বাচ্চা বেশি দুষ্টু না হয়, পড়াশোনায় মনোযোগী, সৃজনশীল, কথা শোনে, নির্দেশনা মেনে চলে, এরকম বাচ্চার পিতামাতাদের মধ্যে প্যারেন্টহুড অ্যাডজাস্টমেন্ট সর্বদা ভালো হয়। ক্রাইটেরিয়া অফ ইভালুয়েটিং মেরিটাল অ্যাডজাস্টমেন্ট, তাহলে আমরা একটু দেখি যে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা মেরিটাল অ্যাডজাস্টমেন্টকে বিচার করতে পারি, যে মেরিটাল অ্যাডজাস্টমেন্ট ভালো না খারাপ, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, হ্যাপিনেস অফ হাজব্যান্ড, স্বামী স্ত্রী কত সুখী। যদি দেখা যায় যে তারা খুব সুখী, সর্বদা হাসি খুশি, তাহলে আমরা কি বলবো, অ্যাডজাস্টমেন্ট ভালো। আর যদি দেখি সবসময় রাগারাগি, ঝগড়াঝাটি, মারামারি, চিল্লাচিল্লি এসব হচ্ছে, তাহলে ধরে নিতে হবে তাদের মেরিটাল অ্যাডজাস্টমেন্টে সমস্যা হচ্ছে। তাহলে এখন আমরা দেখি যে গুড প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, যদি সন্তান এবং পিতামাতার সাথে সম্পর্ক ভালো হয়, সুসম্পর্ক হয়, তাহলে এটি অবশ্যই ধরে নেওয়া যাবে যে তাদের মেরিটাল অ্যাডজাস্টমেন্ট ভালো। গুড অ্যাডজাস্টমেন্ট টু চিলড্রেন, বাচ্চাদের মধ্যকার সমস্যা যদি বেশি হয়, তাহলে মেরিটাল অ্যাডজাস্টমেন্ট ভালো নয়। আর বাচ্চাদের মধ্যকার সমস্যা যদি কম হয় বা না থাকে, তাহলে বুঝতে হবে মেরিটাল অ্যাডজাস্টমেন্ট ভালো। অ্যাবিলিটি টু ডিল স্যাটিসফ্যাক্টরিলি উইথ ডিসএগ্রিমেন্টস, কে কত দ্রুত মতবিরোধ মিটিয়ে নিতে পারে, তার উপর নির্ভর করবে মেরিটাল অ্যাডজাস্টমেন্ট ভালো নাকি খারাপ। নিজেদের মধ্যে ঝগড়া যদি কেউ দ্রুত মিটিয়ে ফেলতে পারে, তাহলে বুঝতে হবে অ্যাডজাস্টমেন্ট ভালো। আর যদি ঝগড়া না মিটিয়ে বরং তৃতীয় পক্ষকে ডেকে এনে পরিস্থিতিটাকে আরো জটিল করার চেষ্টা হয়, তাহলে নিঃসন্দেহে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো নয়, এটি প্রতীয়মান হবে। টুগেদারনেস, সবসময় একত্রে থাকার ইচ্ছা, একজন আরেকজনকে মিস করে, কেউ কাউকে ছেড়ে থাকতে চায় না, এরকম কোনো বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে হবে তাদের মধ্যকার অ্যাডজাস্টমেন্ট ভালো। আর যদি উদাসীন হয়, কখন বাড়ি আসে না আসে, কখন থাকে না থাকে, কোনো ঠিক ঠিকানা নেই, দুজনের মধ্যে যোগাযোগ নাই, আন্তরিকতা নেই, ভালোবাসা নেই, ইন্টিমেসি নেই, তাহলে তাদের ভিতরকার অ্যাডজাস্টমেন্ট ভালো নয়। গুড ফিনান্সিয়াল অ্যাডজাস্টমেন্ট, যদি পরিবারে কোনো আর্থিক অনটন না থাকে, অভাব অনটন যদি না থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে মেরিটাল অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। আর যদি আর্থিক অনটন বেশি হয়, তাহলে মেরিটাল অ্যাডজাস্টমেন্টে এটি আরো বেশি সমস্যার সৃষ্টি করে। গুড ইনলস ইন অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যদি শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হয়, তাহলে মেরিটাল অ্যাডজাস্টমেন্ট ভালো। আর শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে বুঝতে হবে মেরিটাল অ্যাডজাস্টমেন্টে ভালো অবস্থা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বিয়ে এবং বৈবাহিক অভিযোজন সম্পর্কিত আলোচনা। এই পাঠটি তৈরি করতে আমি নিম্নলিখিত 3টি বইয়ের সহযোগিতা গ্রহণ করেছি। আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে উপকৃত হবে। যদি এই ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে ইমেল করতে পারো। এই ক্লাসের শুরুতে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে।
আরেকটি বিষয় সবসময় লক্ষ্য রাখবে, যেই কোভিড-19 মহামারীতে পড়াশোনা কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজে যেমন স্বাস্থ্যবিধি মানতে হবে, অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই পরিস্থিতিটাকে আমাদের সচেতনতা দিয়ে মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে, আমরা এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছি যাকে আমরা দেখতে পাচ্ছি না। তো এমনই একটি পরিস্থিতিতে যেখানে তোমাদের সাথে সম্মানিত শিক্ষকবৃন্দের ক্লাসে নিয়মিত ইন্টারাকশন হতো, দেখা হতো, সেটি আজকে পরিবর্তিত হয়ে আমাদের এই অনলাইন ক্লাসে রূপান্তরিত হয়েছে। সময় স্বল্পতার কারণে অনেক সময় আমরা বিস্তারিত আলোচনা এই অনলাইন ক্লাসে রাখতে পারি না। তবে আশা করি এটি তোমাদের জন্য কিছুটা হলেও ফলপ্রসূতা নিয়ে আসবে। তোমাদের সবার সাফল্য কামনা করি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরিশেষে একটি বিখ্যাত উক্তি দিয়ে আজকের এই ক্লাসটি শেষ করব। A successful marriage requires falling in love many times, always with the same person. অর্থাৎ এটি সার্থক বিয়ের জন্য একই ব্যক্তির সাথে বারবার প্রেমে পড়াটা অত্যন্ত জরুরি। সকলের জীবনে সুখ আসুক, প্রত্যেকেই ভালো থাকুক, দ্রুত এই পৃথিবী কোভিড-19 মুক্ত হোক, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।